ওয়েলকাম ব্যাক আপনাদের সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তাই ভয়ের বারান্দার আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তরিকুল জুনিয়র। দেখতে দেখতেই আমাদের মাঝ থেকে 2025 সালের 10টি দিন কেটে গেল। জানি না কার সাথে কেমন কি ঘটেছে, তবে আমি এই 10টা দিন অনেক ভালোই কাটিয়েছি। তাই এই নতুন বছরের প্রথম যে ইমেলটা পেয়েছি, এটা দিয়েই আজকে আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি। ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর হতে চলেছে। আসলে এরকম ঘটনা আদৌ ঘটে কিনা, এটা ঘটনাটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। লিখেছেন, আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আমি মোহাম্মদ জসিমউদ্দিন। আশা করি আপনি অনেক ভালো আছেন, তাই আর জিজ্ঞাসা করলাম না কেমন আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সঙ্গত কারণে আমি আমার ঠিকানাটা উল্লেখ করতে পারছি না। কেন উল্লেখ করতে পারছি না, এই ঘটনাটা শুনলেই আপনি তা বুঝতে পারবেন। ঘটনাটা আসলে আমার নিজের সাথে ঘটা নয়। ঘটনাটা আমি আমার এলাকার একজনের কাছ থেকে শুনেছি। সে যেভাবে আমার কাছে বলেছে আমি ঠিক সেভাবেই ঘটনাটা আপনার কাছে লিখে পাঠাচ্ছি। লেখার অনেক জায়গাতে ভুল করে ফেলেছি, তার জন্য আমি আগে থেকে আন্তরিকভাবে দুঃখিত। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে জসিম ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। তারপরে তিনি লিখেছেন, ঘটনাটা 2019 সালের দিকে ঘটে যায়। তখন আমাদের পাশের এলাকার মসজিদে কাজ চলছিল। সম্ভবত পুরনো দেয়ালটা ভেঙে নতুন করে ছাদ নির্মাণের কাজ চলছিল। আমাদের পাশের এলাকার মসজিদের জায়গাটা খুব একটা বেশি ছিল না, যার কারণে কোনো রকমে পাশের একটা ফাঁকা জায়গাতে সাময়িকভাবে নামাজ পড়ার জন্য একটা ছাউনি তোলা হয়েছিল। আর ফাঁকা মাঠের ভেতরে রেখে দেওয়া হয়েছিল রড, সিমেন্ট, এমনকি মসজিদের খাটিয়াটাও, যেই খাটিয়াটাতে আমরা মৃত মানুষকে দাফন করার জন্য লাশ বহন করি। ঘটনাটা আমাদেরই এলাকার দুই চোরের ঘটনা। তারা ঘুরতে ঘুরতে ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎই তাদের চোখে পড়ে মসজিদের পাশে রাখা ওই খাটিয়া দুটোর উপরে। আসলে ওই খাটিয়াটা থাই কি অ্যালুমিনিয়াম নাকি স্টিলের ছিল, এটা আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ ওই ধাতুটার নাম আমি সঠিক জানি না। তাই আমি ওইটাকে স্টিল বলেই চালিয়ে নিচ্ছি। সেই দুই চোর মনে মনে ঠিক করলো আজকে রাতেই এসে তারা ওই খাটিয়া দুটোকে চুরি করে নিয়ে যাবে। যেই ভাবা সেই কাজ। সেদিন রাত 1টার দিকে তারা দুজনে একসাথে বের হয়। আর ঠিক তাদের অনুমান অনুযায়ী সেই খাটিয়া দুটো মাঠের ভেতরে পড়েছিল। আগেই বলে রাখি, এই স্টিলের খাটিয়াগুলো খুব একটা ভারী হয় না। দুজন মানুষ অনায়াসেই দুইটা খাটিয়াকে তুলে নিয়ে চলে যেতে পারবে। তাই তারা চুপি চুপি সেই মসজিদের পাশে গিয়ে খাটিয়াটা ওঠানোর চেষ্টা করে। যখন তারা লাশ ওঠানোর ওই খাটিয়াটাকে তোলার চেষ্টা করে, তখন অস্বাভাবিকভাবে ভারী হয়েছিল। তারা দুজনে কোনোভাবেই ওই খাটিয়া দুটোকে ওঠাতে পারছিল না। তারা ভেবেছিল হয়তো কোনো কিছুর সাথে আটকে গিয়েছে। তাই টর্চ লাইট জ্বালিয়ে তারা ভালোভাবে লক্ষ্য করে দেখলো আসলে খাটিয়াটা কারোর সাথেই আটকে ছিল না। অনেক চেষ্টার পরে তারা ওই খাটিয়া দুটোকে কাঁধে তুলতে সক্ষম হয়, কিন্তু তাদের পথ চলতে এত পরিমাণে কষ্ট হচ্ছিল যেটা তারা কল্পনাও করতে পারেনি। এভাবেই বেশ কিছুক্ষণ টানা হিচড়া করার পর তারা অনেকটা পথ এগিয়ে যায়। যদিও আমাদের এলাকা কিংবা আমাদের পাশের এলাকা ছিল একেবারে গ্রাম, সেখানে রাত 1টা মানে একেবারে মধ্যরাত। তখন কোনো মানুষজনকে রাস্তায় দেখা তো দূরের কথা, নিজের ঘরের আঙিনাতেও পাওয়া যাবে না। এভাবেই তারা বেশ কিছুক্ষণ রাস্তা অতিক্রম করে ফেলে। তারপরে হঠাৎই যে পেছনে ছিল সে দেখতে পায় সেই খাটিয়াটার ওপরে সাদা কাপড়ে জড়ানো কিছু একটা শুয়ে আছে। এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সাথে সাথে খাটিয়াটা কাঁধ থেকে ফেলে দেয়, যার কারণে তার সামনে থাকা ওই বন্ধুটার ঘাড়ে প্রচণ্ড পরিমাণে আঘাত লাগে। সেও ওই খাটিয়াটাকে ফেলে দেয় আর জিজ্ঞাসা করে কি হয়েছে। তখন পেছনে থাকা সেই চোরটি বলে, দেখ, খাটিয়াটার ওপরে না কেউ একজন শুয়ে আছে, মনে হচ্ছে কোনো কাফনে জড়ানো লাশ।
খাটিয়ার ওপরে শুয়ে আছে। তখন সামনের জন ভালোভাবে লক্ষ্য করে দেখে আসলে খাটিয়ার ওপরে কিছুই নেই। খাটিয়া দুটো একেবারে ফাঁকা ছিল, আর পেছনে যেজন ছিল সে স্পষ্ট দেখতে পাচ্ছিল খাটিয়ার ওপরে কেউ একজন শুয়ে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু আশ্চর্যজনক কথা, সামনের জন কিছুই দেখতে পাচ্ছিল না। তখন পেছনের জন বলে, এই খাটিয়াটা আমাদের দ্বারা নিয়ে যাওয়া সম্ভব হবে না, চল এটাকে এখানেই ফেলে রেখে পালিয়ে যাই। এই বলে সে ওই খাটিয়াটাকে আর সামনের দিকে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। কিন্তু সামনে যে চোরটা ছিল তার মাথার ভেতরে ছিল এই খাটিয়াটাকে সে যেভাবেই হোক নিয়ে যাবে। তাই সে রেগে মেগে ওকে বলল, তুই চলে গেলে যেতে পারিস, আমি যে করেই হোক একা একাই এই খাটিয়া দুটোকে নিয়ে যাব। তুই আমার সাথে থাকলেও আমার কিছু যায় আসে না, তুই আমার সাথে না থাকলেও আমার কিছু যায় আসে না। আমার যে গন্তব্যে আসার কথা আমি চলে এসেছি, তুই চলে গেলেও এখন আমার কোনো সমস্যা নেই। পেছনে থাকা সেই চোরটি এই কথা শুনে প্রচণ্ড রেগে যায়, আর সেখান থেকেই সে নিজের বাড়িতে চলে যায়। এই বাড়িতে যাওয়ার সময় তার সাথে এক অদ্ভুত ঘটনা ঘটে যায়, যেটা সে কল্পনাও করতে পারেনি। সেই চোরটির বাড়িতে যাওয়ার আগে একটা বড় তাল গাছ পড়তো। সে তাল গাছের গোড়ায় একটা কাফনে জড়ানো লাশকে দেখতে পায়, যেটা একেবারে সোজাসুজি হয়ে দাঁড়িয়েছিল। প্রথমে চাঁদের আলোতে সে এটা স্বাভাবিক কোনো কিছু মনে করেছিল, কিন্তু আস্তে আস্তে যখনই সে সামনের দিকে এগিয়ে যায় তখনই সে বুঝতে পারে আসলে এটা কোনো স্বাভাবিক কিছু নয়। একটু আগেই খাটিয়ার ওপরে যে জিনিসটাকে দেখেছে এটা সেই জিনিসই দাঁড়িয়ে আছে। তখন সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, আর এত পরিমাণে ভয় পেয়ে যায় যে সেখানেই সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করার শক্তি পর্যন্ত ছিল না। হঠাৎ করেই সেই তালগাছের নিচে দাঁড়িয়ে থাকা অবয়বটা তার সামনে চোখের পলকে চলে আসে। এটা দেখে সে আরো বেশি ভয় পেয়ে যায়, আর তার থেকেও বড় ভয়ের ব্যাপার ছিল ওই কাফনে জড়ানো লাশটার মুখ খোলা ছিল, আর সেই মুখটা অন্য কারো নয়। একটু আগেই সে তার যে বন্ধুর সাথে খাটিয়াটা চুরি করতে গিয়েছিল সেই বন্ধুর রক্তমাখা মুখ তার সামনে ভেসে ওঠে। তার চোখ দিয়ে গল গল করে রক্ত পড়ছিল, যেটা কাফনের কাপড়কে লাল করে ফেলেছিল। এটা দেখে সে এত পরিমাণে ভয় পেয়ে যায় যে জোরে একটা চিৎকার করে এক দৌড়ে নিজের বাড়িতে চলে যায়। সেই দিন রাতটা সে কোনোভাবে ঘুমাতে পারে। হঠাৎই ভোর রাতে তার চোখটা লেগে আসে আর সে ঘুমিয়ে পড়ে। তার যখন ঘুম ভাঙে তখন তার বাড়ির আশপাশ থেকে অনেক চিৎকার চেঁচামেচির আওয়াজ পাচ্ছিল। সে ঘুম থেকে উঠে শুনতে পায় যে গতকাল রাতে সে যে বন্ধুটির সাথে রাতে চুরি করতে গিয়েছিল সেই বন্ধুটির লাশ রাস্তার ধারে পড়েছিল। তার শরীরের বিভিন্ন অংশে অদ্ভুত অদ্ভুত কিছু আঁচড়ের দাগ পাওয়া যায়, তবে সে তার বন্ধুটির লাশ দেখতে যাওয়ার সাহস করেছিল না। এই কথাটা শোনার সাথে সাথে তার প্রচণ্ড জ্বর চলে আসে, আর সে সেখানেই বসে পড়ে। এভাবেই প্রায় 15টা দিন কেটে যায়। প্রচণ্ড জ্বর নিয়ে সে এই 15টা দিন কাটিয়েছিল, কিন্তু এর ভেতরে আশ্চর্যজনক ঘটনা ছিল। মসজিদের খাটিয়াটা সেই মসজিদের পাশের ফাঁকা মাঠটাতেই ছিল। তাহলে সবচেয়ে বড় যে প্রশ্নটা সেটা হলো যে তারা দুজন মিলে এতখানি রাস্তা ওই খাটিয়া দুটোকে নিয়ে এসেছিল, সেই খাটিয়া দুটো আবারও অক্ষতভাবে ওই জায়গাতেই কিভাবে পৌঁছে গেছিল, এর ব্যাখ্যা সে আজও জানতে পারে না। তবে সেদিন রাতে যেটা ঘটেছিল এটা একেবারে সত্য আর বাস্তব ছিল। ঘটনাটা সে আমাদেরকে নিজের মুখে বলেছে। এই ঘটনার পর থেকে ওই লোকটি সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছিল। সে চুরি তো দূরের কথা, কোনো রকম কোনো পাপ কাজে আর লিপ্ত ছিল না। সে 5 ওয়াক্ত নামাজ পড়তো এবং একজন দিনদার মানুষ হিসেবে খুব ভালো সুনাম অর্জন করেছিল। হঠাৎই গল্পে গল্পে ওই লোকটি আমাদেরকে এই ঘটনাটা বলে, আর এই প্রথম তার মুখ থেকে আমরা আসল ঘটনাটা শুনতে পেয়েছিলাম যে সেদিনকে আসলে কি হয়েছিল, আর তার সাথে থাকা ওই চোরটির মৃত্যুর আসল কারণও আমরা জানতে পেরেছিলাম। বর্তমানে ওই লোকটি আর বেঁচে নেই, তবে এই ঘটনাটা আমাদের এলাকার কম বেশি অনেক মানুষই জানে। যারা আমার এলাকা কিংবা এলাকার আশপাশ থেকে এই ঘটনাটা শুনছেন তারা
অবশ্যই অনুমান করতে পেরেছেন যে ঘটনাটা কাদেরকে নিয়ে আমি বলছি। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে, তবে ঘটনাটা শোনার পর আমার কাছে প্রচন্ড ভয় লেগেছিল, যার কারণে আপনাদের ভয়ের বারান্দায় ঘটনাটা আমি লিখে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনালে খুবই খুশি হব। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। ভালো থাকবেন। আপনাদের ভয়ের বারান্দায় ইউটিউব চ্যানেলটি দীর্ঘজীবী হোক। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জসিম ভাইকে। তিনি অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠিয়েছেন। চাইলে আপনিও আমার কাছে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। torikul01752@gmail.com লিখে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনার জানা শোনা ভয়ঙ্কর সব ঘটনা। ঘটনাটা অবশ্যই বাংলায় লিখতে হবে। জসিম ভাইয়ের এই ঘটনাটা কেমন লাগলো এটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এও জানাবেন আপনারা কেমন ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন। আমরা ঠিক সেই রকমই ঘটনা কালেক্ট করার চেষ্টা করব। আমাদের ভয়ের বারান্দা এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই জুড়ে থাকুন। চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় ঘটনায়। কোথাও যাবেন না। আশা করছি এই ঘটনাটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম তরিকুল ভাই, আশা করি অনেক ভালো আছেন, তাই জিজ্ঞেস করলাম না কেমন আছেন। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি আজকে আপনার কাছে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি এটা আমি আমার মামার কাছ থেকে শুনেছি। ঘটনাটা আমার মামার নিজের সাথে ঘটে যায়। তিনি যেভাবে আমাদের কাছে বলেছেন আমি ঠিক সেভাবেই আপনার কাছে লিখে পাঠাচ্ছি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে খুবই খুশি হব। আর ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। আমার কাছে এরকম আরো বেশ কয়েকটা ঘটনা আছে। এই ঘটনাটা সিলেক্টেড হলে আমি পরবর্তী ঘটনাগুলো আপনার কাছে লিখে পাঠাবো। আর কথা না বাড়িয়ে সরাসরি আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটা 1986 কি 87 সালের দিকে হবে। তখন মোবাইল ফোনের যুগ ছিল না। দূর থেকে দূরের কথাবার্তা চিঠির মাধ্যমে হতো। আর আমার মামা ছিল একজন পোস্ট অফিসের কর্মকর্তা। সরকারি চাকরি হওয়ার কারণে তার পোস্ট ছিল ব্রাহ্মণবাড়িয়াতে। বলতেই ভুলে গেছি, আমার বাসা রাজশাহী সাহেব বাজার, আরডিএ মার্কেটের বাম পাশে। যাই হোক, ঘটনায় ফিরে। মামা যখন নতুন চাকরিতে জয়েন করেন তখন তিনি ব্রাহ্মণবাড়িয়াতেই থাকতেন। আর সেখানেই একটা ছোট্টখাট্ট বাড়ি ভাড়া করে থাকতেন। তার চাকরিটা একেবারে নতুন হওয়াতে সেখানে সরকার থেকে তাকে কোনো রকম কোনো ঘর কিংবা থাকার জায়গা দেওয়া হয়েছিল না। তাই বাধ্য হয়ে মামা নিজেই একটা বাসা খুঁজে সেখানেই ভাড়া থাকতেন। এভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। সবকিছুই ঠিকঠাক চলছিল। হঠাৎই মামা রাতের বেলা স্বপ্ন দেখতে শুরু করেন তিনি একটা পোড়া বাড়ির ভেতরে গিয়েছেন। বাড়ির চারপাশটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আর সেখান থেকে একটা বাচ্চা ছেলে তার দিকে অর্ধপোড়া শরীর নিয়ে তার দিকে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসছে। মনে হচ্ছে সেই বাচ্চাটা বাঁচার জন্য মামার দিকে ইশারা করছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, চারপাশে এত আগুন থাকা সত্ত্বেও মামা নিজে পুড়ে যাচ্ছিল না। এভাবেই মামা প্রায় 3 থেকে 4টা দিন টানা একই রকম স্বপ্ন দেখতে থাকে। হঠাৎই একদিন যা হয় সেটা মামার কল্পনার বাহিরে ছিল। মামা যে বাড়িতে ছিলেন সেই বাড়িতে একটা 8 কি 9 মাসের একটা বাচ্চা ছেলে ছিল। হঠাৎ করেই শুক্রবারের দিন জুম্মার নামাজ শেষ করে মামা বাসায় ফিরেন। আর বাসায় ফেরার কিছুক্ষণের মধ্যেই সেই বাড়িটাতে আগুন লেগে যায়। যে যার মতো বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু সেই বাচ্চা ছেলেটা ঘর থেকে বের হতে পেরেছিল না। হয়তো বাড়িতে আগুন লাগার কারণে তড়িঘড়ি করে সবাই ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর ওই বাচ্চাটার কথা কারো মনে ছিল না। মামা দূর থেকে দাঁড়িয়ে বাড়িটা পুড়ে যাওয়া দেখা ছাড়া আর কোনো কিছুই করতে পারছিলেন না। কারণ বাড়িটাতে চারপাশে এত পরিমাণে আগুন লেগেছে যে সেটা বর্তমানের আধুনিক সময়ের ফায়ার সার্ভিস কর্মীদেরও
আগুনটা নেভাতে বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। আর তখন আশেপাশে টিউবওয়েলও ছিল না, দূর থেকে কূপ থেকে পানি নিয়ে এসে পানি পান করতে হতো। তবুও লোকজন নিজেদের মতো করে চেষ্টা করে যাচ্ছিল সেই আগুনটাকে নেভানোর। অনেকে দাঁড়িয়ে থেকে দেখছিল। হঠাৎই মামা দেখতে পেল দরজার সামনে দিয়ে ঠিক ওই বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিয়ে আসছে, আর ঠিক তার স্বপ্নে দেখার মতো হাত বাড়িয়ে তাকে ইশারা করছে যেন মামা গিয়ে সেই বাচ্চাটাকে বাঁচায়। মামা চোখের সামনে এই ঘটনাটা দেখে তার মাথার ভেতরে স্বপ্নের কথাটাও সেই মুহূর্তে চলে আসলো। কিন্তু এখানে দেখা ছাড়া আর কোনো কিছুই করা যাচ্ছিল না। বাচ্চার মাকে পাশ থেকে এত পরিমাণে কাঁদতে দেখে মামা নিজেও অনেক আফসোস করতে লাগলো। ইস, যদি এরকম কিছুর আজ আগেই বুঝতে পারতাম যে এটা আমাদের নিজের বাড়ির সাথেই ঘটে যাচ্ছে, তাহলে অবশ্যই কিছু একটা করতে পারতাম। কিন্তু এখানে দেখা ছাড়া আর কোনো কিছুই ছিল না। ঘটনাটা এখানেই শেষ। জানি না আপনার কাছে কেমন লেগেছে, তবে আমার কাছে বেশ আশ্চর্যজনক লেগেছে, যার কারণে আমি আপনার কাছে লিখে পাঠালাম। ঘটনাটা সিলেক্টেড হলে অবশ্যই আমাকে জানাবেন। তারপরেই সাইফুল ভাই তার ফোন নাম্বার দিয়েছেন। ধন্যবাদ সাইফুল ভাইকে অনেক সুন্দর করে চমৎকার একটা ঘটনা আমার কাছে লিখে পাঠানোর জন্য। আপনিও আপনার ঘটনা আমার কাছে লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে আমার কাছে ঘটনা লিখে পাঠান। সাইফুল ভাইয়ের এই ঘটনাটা এই জন্য পড়লাম, আসলেই অনেক সময় মানুষ এরকম কিছু দেখতে পান, হয়তো স্বপ্নে দেখতে পান, কিংবা কোনো না কোনোভাবে বুঝতে পারেন যে কোনো একটা খারাপ কিছু ঘটতে চলেছে, কিন্তু সেই ঘটনাগুলো কখন কিভাবে ঘটে এটা আমরা কেউই বলতে পারি না। তাই এই ঘটনাটা আপনাদের পড়ে শোনালাম। জানি না আপনাদের কেমন লেগেছে। ঘটনাটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন। কথা হবে অন্য কোনো দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।